যখন ত্রিপুরা রাজ্যের কর্মচারী ও বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের সাথে ত্রিপুরা সরকার বঞ্চনার কালো অধ্যায় তৈরি করে বা বঞ্চনার ইতিহাস তৈরি করে, তখন বাধ্য হয়ে কর্মচারী কিংবা বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনরা কোর্টের দ্বারস্থ হয়। প্রাথমিকভাবে সবাই হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট কর্মচারী বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের স্বার্থে যে বঞ্চনা হয়েছে সেটা উপলব্ধ করতে পেরে সেই বঞ্চনার একটা সুষ্ঠু সলিউশন রাজ্য সরকারকে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্য সরকার কর্মচারী বঞ্চনা দূরীকরণ না করে সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে কর্মচারীর বিরুদ্ধে, বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের বিরুদ্ধে গিয়ে কথা বলে। রাজ্য সরকার, যেই কর্মচারী বা বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনরা রাজ্য সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং সরকার গঠনে সহায়তা করেছে, সেই কর্মচারী বা বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। এখানে রাজ্য সরকার নিজের জায়গায় ঠিক আছে, সুপ্রিম কোর্টে যেতেই পারে যদি রাজ্য সরকার নিজের জায়গায় ঠিক থাকে। কিন্তু কোশ্চেন হলো, সুপ্রিম কোর্টে যেতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। অর্থটা কোথায় থেকে আসে? অর্থটা জনসাধারণ যে আমরা জিনিসপত্র কিনি, ট্যাক্স বাবদ আসে। কর্মচারীরা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে, বিজনেসম্যান বা প্রফেশনাল যারা আছে এবং যারা বেশি বেতনের কর্মচারীরা আছে ইয়ারলি ইনকাম ট্যাক্স প্রদান করে। সেই টাকা থেকেই কিন্তু রাজ্য সরকার কিছু টাকা সেভ করে কর্মচারী বা বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে খরচ করে। মোট আইনি ব্যয় 3,82,00,000 টাকা। গত 3 বছরে 93টি মামলা সুপ্রিম কোর্টে চলছে। রাজ্য সরকার 93টি মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। 93টি মামলার রায় কিন্তু বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোন কিংবা কর্মচারীদের পক্ষে ছিল। এখন মামলাগুলি যদি দেখি, 2018 সালের পরে এসে রাজ্য সরকার হঠাৎ করে অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দিয়েছে, নতুন নিয়োগ পদ্ধতি বের করে স্বচ্ছতা মেনটেন করে। সেই ব্যাপারটাও সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে সেখানেও রাজ্য সরকার খরচ হয়েছে, অর্থ খরচ হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু তাদের চাকরি দিতে হয়েছে। জুট মিল হোক কিংবা আমাদের ফিক্সড পে যেটা প্রতিশ্রুতি ছিল দূরীকরণ করা হবে, সেই হাইকোর্টের রায় কিংবা প্রতিশ্রুতি দুটোই পালন করা হয়নি। রাজ্য সরকার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, তাহলে অর্থ তো খরচ হবে। সেই অর্থটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকেই দিতে হবে। এখানে সর্বশিক্ষা শিক্ষকরা যে SLP, সেটা DRW কর্মচারীরা গত কিছুদিন আগে 8জন কর্মচারীর জয় হয়েছে, তারা সুপ্রিম কোর্টে গিয়ে জয়লাভ পেয়েছে। এবং রাজ্য সরকার যে 2018 সালে একটা নীতি তৈরি করেছিল যে 10 বছর চাকরি হলে রেগুলেশন করা হবে না, সেই নীতিটাকে সুপ্রিম কোর্ট কোশ্চেনে তুলেছে, কাঠগড়ায় তুলেছে যে রাজ্য সরকার এরকম নীতি দেখিয়ে কর্মচারীদের নিয়মিতকরণ আটকাতে পারবে না। এখন কথা হলো, কর্মচারীর স্বার্থে বা কর্মচারী বঞ্চনা দূরীকরণে হাইকোর্ট থেকে এত সুন্দর রায় বেরোনোর পরও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে? সেটা কি মুখ্যমন্ত্রীর ইচ্ছাকৃত যাচ্ছে নাকি আমলাতান্ত্রিক বিষয় যাচ্ছে? সেই বিষয়টা প্রতিবেদন উঠে এসেছে। এখানে এই যে 3,82,00,000 টাকা খরচ হয়েছে, গত 93টি মামলা, 3 বছর আইনি ব্যয়, অন্যান্য ব্যয় তো আছেই। সেই ব্যয়গুলিকে কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান কিন্তু করা যেত। কারণ আইনি যে খরচগুলো হচ্ছে, ম্যাক্সিমাম কেসগুলোই কিন্তু রাজ্য সরকার সেই কেসগুলোতে হারছে। এখানে প্রশাসনিক ব্যর্থতা খেসারত দিতে হচ্ছে, জবাবদিহিত অভাব আছে, মামলা ফলাফল এবং বিপুল ব্যয় যুক্তিকতা জনমনে কিন্তু প্রশ্ন কিন্তু তুলেই ধরেছে। 40 কোটি জনগণের জন্য 93টি মামলা, বিশ্বাসযোগ্যের মতো এই বিপুল মামলা প্রশাসনিক সিদ্ধান্ত কোনো ত্রুটি প্রমাণ করে এই মামলাগুলি হয়েছে রাজ্য সরকার কোনো না কোনোভাবে কর্মচারী বা বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের বঞ্চনা করেছে। আইনজীবীদের ফ্রি দিতেই 3,34,00,000 টাকা চলে গেছে এই 93টি মামলায়। অন্যান্য খরচ তো আছেই। ত্রিপুরা সরকারের যে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ফের বড় প্রশ্ন উঠল। চলতি বিধানসভা অধিবেশনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। কথাটি হলো, সুপ্রিম কোর্টের 93টি মামলা চলছে এবং গত 3 বছরে এই 93টি মামলার খরচ বাবদ যে ব্যয়টা হয়েছে বা আইনজীবীদের ব্যয় যা হয়েছে সেটা 3 কোটির অধিক। প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় কার স্বার্থে করা হচ্ছে? কার স্বার্থে, কার বিপক্ষে খরচ করা হচ্ছে? অর্থটা কোথায় থেকে আসছে? জনগণের ট্যাক্সের টাকা কি শুধুই আইনি লড়াই চালানোর জন্য উড়িয়ে দেওয়া যুক্তিযুক্ত? একদিকে রাজ্য সরকারের তরফে রাজ্যের আর্থিক সংকটের কথা বারবার বলা হচ্ছে, অন্যদিকে কোটিটির টাকা খরচ করা হচ্ছে আদালতে মামলা লড়তে। এই দ্বিচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। বিশেষজ্ঞদের মতে এত বিপুল সংখ্যক মামলা নিজেই প্রমাণ করে যে প্রশাসনিক সিদ্ধান্তগুলি কোথায় বড় ধরনের ত্রুটি বা ব্যর্থতা রয়েছে, যার জন্য হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস হচ্ছে।
কারণ একটি সুসংগঠিত দক্ষ প্রশাসনের ক্ষেত্রে এত বিপুল সংখ্যক মামলা সাধারণত দেখা যায় না। অর্থনীতিবিদদের মতে 40 লক্ষ জনসংখ্যার জন্য ত্রিপুরা রাজ্যের সুপ্রিম কোর্টের মধ্যে 93টি মামলা থাকা কোনো সামান্য ঘটনা নয়। আরও উদ্বেগজনক বিষয় হলো এই বিপুল খরচের একটা বড় অংশ শুধুমাত্র অ্যাডভোকেটের যে ফি সেটা দিতে চলে যাচ্ছে, অর্থাৎ জনগণের কষ্টার্জিত যে করের টাকা সরাসরি আইনি ক্ষেত্রে ব্যয় হচ্ছে, অথচ তার বাস্তব সুফল কতটা মিলছে তা প্রশ্ন নয়। এই অর্থ কি জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা যেত না? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই মৌলিক ক্ষেত্রগুলি কি আরও শক্তিশালী করা যেত না? ত্রিপুরা বাস্তব চিত্র কিন্তু একেবারেই আলাদা কথা বলছে। বহু এলাকায় এখনও মৌলিক পরিষেবার প্রতিটি ঘাটতি রয়েছে, শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো অভাব রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে সীমিত পরিষেবা রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে। এইসব সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে কোটি কোটি টাকা আদালতে ব্যয় করা কি আদৌ যুক্তিগত? বিশেষজ্ঞ মহল এই বিষয়টিকে রাজ্য সরকারের প্রশাসনিক অজ্ঞতা হিসাবে দেখছে। তাদের মতে এই মামলাগুলি অনেকটাই অপ্রয়োজনীয় এবং প্রশাসনিক ব্যর্থতার ফল। যদি সময়মতো রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিত এবং কর্মচারী বা বেকার চাকরি ভাই বোনদের বঞ্চনা মিটিয়ে দিত, চাকরির প্রক্রিয়া মাঝপথে ক্যান্সেল না করতো, তাহলে কিন্তু এই জনস্বার্থ মামলাগুলি হতো না। আর যদি রাজ্য সরকার হাইকোর্টে রেখে কার্যকর করে নিত, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে এত অর্থ কিন্তু ব্যয় হতো না, অর্থাৎ জনগণের এই অর্থগুলি অন্য কাজে রাজ্য সরকার উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারত। তাহলে এই বিপুল অর্থের যুক্তিকতা কোথায়? সচেতন নাগরিকের মতে এই ধরনের ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা অন্তত জরুরি। জনগণের জানা অধিকার রয়েছে তাদের ট্যাক্সের টাকা কোথায় কীভাবে ব্যয় হচ্ছে। শুধুমাত্র সংখ্যা প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তার সঙ্গে যুক্ত থাকতে হবে জবাবদিহি। একাধিক অর্থনীতিবিদ মনে করছে এই ধরনের অনিয়ন্ত্রিত আইনি ব্যয় দীর্ঘমেয়াদী রাজ্যের আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ উন্নয়নমূলক খাতে বিনিয়োগ কমে গেলে তার সরকারি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এই প্রেক্ষাপটে আরও একটি বড় প্রশ্ন সামনে আসছে, রাজ্য সরকারকে বিকল্প সমাধান পথ খুঁজছে, মধ্যস্থতা আলোচনা মাধ্যমে সমাধান বের করার চেষ্টা করছে, নাকি যে কোনো মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়ে যাচ্ছে? সেই অর্থ যদি উন্নয়নের পরিবর্তে আইনি লড়াই ব্যয় করা হয়, তবে তার নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রশাসনিক ব্যর্থতা খেসারত কি সাধারণ মানুষকে দিতে হবে? যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যৎ উন্নয়নের চেয়ে মামলা রাজ্যের প্রধান খাত হয়ে উঠবে এমন আশঙ্কা তৈরি হচ্ছে। এখন সময় জবাবদিহিতা নিশ্চিত করা, নয়তো জনগণের ক্ষোভ একসময় বিস্ফোরক পরিণত হওয়ার অপেক্ষা মাত্র। এখানে কিছু কিছু মামলা যদি আমরা রেফারেন্স টেনে এনে আমরা কথা বলি, 2018 সালে এসে ত্রিপুরা সরকার প্রচুর চাকরির প্রক্রিয়া, যেটা টিএসআর হোক কিংবা টিসিএস অফিসার হোক, প্রক্রিয়া মাঝপথে ক্যান্সেল করে দিয়েছিল। এই মামলাগুলি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হার হয়েছে এবং রাজ্য সরকারকে সেই চাকরিগুলি দিতে হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা খরচ না করে আগে থেকেই যদি চাকরিগুলি দিয়ে দিত, তাহলে আর সেই সমস্যাটার সৃষ্টি হতো না। মাঝপথে সুপ্রিম কোর্টে গিয়ে অনেকটি টাকা কিন্তু খরচ হয়েছে। রাজ্য সরকার 2018 সালে এসে ডিআরডব্লিউ কর্মচারীদের 10 বছর নিয়মিতকরণের একটা প্রক্রিয়া সেটা বাতিল করে দিয়েছিল। তারপর নিয়মিতকরণের জন্য 8 থেকে 12 জন ডিআরডব্লিউ কর্মচারী সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা জয়লাভ করেছে। সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে এইভাবে কর্মচারী বঞ্চনা অধ্যায় তৈরি করা যাবে না, এইভাবে কোনো মেমোরেন্ডাম ক্যান্সেল করতে পারে না সরকার, তাদের নিয়মিতকরণ করতে হবে। যদি রাজ্য সরকার সেই মেমোরেন্ডামটা ক্যান্সেল না করতো এবং সঠিক সময়ে যদি ডিআরডব্লিউ কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিত, তাহলে এটা সুপ্রিম কোর্টে কেস হতো না। যেহেতু সুপ্রিম কোর্টে কেস হয়েছে, এখানে অর্থ খরচ হয়েছে, সেই টাকাটা কিন্তু জনগণের। সর্বশেষ শিক্ষকদের নিয়মিত কোনো প্রতিশ্রুতি ছিল, রাজ্য সরকার নিয়মিতকরণ না করে হাইকোর্টের রায়কে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং জনগণের অর্থের টাকায় সেটা এসএলপি করা হয়েছে। যদি সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন করে দেওয়া হতো, যেটা পার্শ্ববর্তী রাজ্য আসামে করে দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্টে এসএলপি হতো না। আলটিমেট শেষ সময় সর্বশেষ শিক্ষকদেরই জয় হবে, তাদের রেগুলেশন করতে হবে। তাহলে মাঝপথে কিন্তু জনগণের টাকা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে খরচ হয়েছে। এর মধ্যে ফিক্সড পে সবচেয়ে নতুন যেটা বিষয়, এটাও কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হারবে এবং ফিক্সড পে কর্মচারীদের কিন্তু রেগুলেশন করতে হবে, অথবা ইনক্রিমেন্ট দিয়ে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর, তাদের যে নোশনাল ফিক্সেশন করে তাদের বেসিকটা ঠিক করতে হবে। এটা করতেই হবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট থেকে রায় রাজ্য সরকারের বিপক্ষে আসবে। তাহলে মাঝপথে সুপ্রিম কোর্টে যে খরচগুলো হলো কোটি কোটি টাকা, সেটা অপ্রাসঙ্গিক। আগে থেকেই যদি দিয়ে তো সুপ্রিম কোর্টে কেস হতো না। এবং শুধু খরচগুলি অপ্রাসঙ্গিক এগুলো নয়, রাজ্য সরকার যখন কর্মচারী বা বেকার চাকরিতে ভাই বোন বিরুদ্ধে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যায়, তখন বেকার চাকরিতে ভাই বোন বা কর্মচারীদের মধ্যেও রাজ্য সরকারের প্রতি একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হয়। যদি রাজ্য সরকার সঠিক সময় সমস্ত কিছু মিটিয়ে দেয়, তাহলে কর্মচারী বেকার চাকরিতে ভাই বোনদের মনও খুব একটা নতুন আশা হলো সৃষ্টি হয় যে রাজ্য সরকার আমাদের জন্য আছে, আমরা সঠিক পদ্ধতি গণতন্ত্র মেনেই তাদের আমরা জয়লাভ বা তাদের জয়ে সহযোগিতা করেছি। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্টে ফিক্সড পে কর্মচারীও জিতবে, সুপ্রিম কোর্টের সর্বশিক্ষা শিক্ষকরাও জিতবে, কিন্তু রাজ্য সরকার যদি নিজে থেকে দিয়ে দিত, তাহলে এটা গর্বের বিষয় থাকতো। এখন সুপ্রিম কোর্টে জয়লাভ করার পর দেওয়া মানে
সেটা রাজ্য সরকার অনিচ্ছাকৃত দেওয়া, কর্মচারীরা কিন্তু সেটা বেশি ভালোভাবে কিন্তু নেবে না। তাই সত্যি সুপ্রিম কোর্টে কেসের ধারাবাহিকতা বজায় না রেখে রাজ্য সরকার যদি কর্মচারী বঞ্চন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মোতাবেক দিয়ে দেয় এবং আমলাতন্ত্র যদি সঠিকভাবে পরিচালনা হয়, তাহলে হয়তো সেই সমস্যাগুলির সমাধান হবে। ধন্যবাদ।